প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জয়িতা বিশ্বাস চলে আসলাম আরও একটি ব্যবসা উদ্যোগ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর্ব 2 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে ব্যবসায় পরিকল্পনার ধারণার পদক্ষেপসমূহ এবং প্রকল্প ধারণা সম্পর্কিত কিছু আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে 15 নং প্রশ্ন। এখানে 15 নং প্রশ্নে বলা হচ্ছে মাছ বাজারে বরফ কারখানা স্থাপন এই ধরনের প্রকল্পের সূত্রপাত হয় কিভাবে। একটু ভালো করে খেয়াল করি, মাছ বাজারে অর্থাৎ যারা মাছের ব্যবসায়ী তারা কি করে, বরফ নিয়েই সাধারণত তাদের একটা কাজ বলতে পারি আমরা। বরফ দিয়ে সাধারণত মাছগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে মাছ বাজারের মধ্যে কিন্তু দেখবে বরফ কারখানা থাকে, যেটা বড় বড় বাজার, যেটা মাছের আড়ত, সেখান সাধারণত একটা করে বরফের কারখানা থাকে এবং সেখান থেকেই অন্যান্য ব্যবসায়ীরা বরফের সাপ্লাইটা পায়। তাহলে তুমি যদি একটা মাছের বাজারে বরফের কারখানা দাও, তাহলে এর মাধ্যমে কোন ধরনের প্রকল্পের সূত্রপাত হবে? এর মাধ্যমে পণ্যের ধারণা থেকে তুমি একটা সূত্রপাত পেতে পারো। কেন? কারণ তুমি যে বরফটা নিয়ে কাজ করতে চাচ্ছ, তুমি জানো তোমার বরফটা ঠিক কী কাজে লাগবে। এখন যদি আমরা বরফের কারখানা একটা গার্মেন্টসের পাশে দেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে বরফটা কোনো কাজেই আসবে না। কিন্তু আমরা যদি এরকম রিজার্ভের যে প্রোডাক্টগুলো আছে, মাছ, মাংস, শাকসবজি, এই কারখানাগুলোর পাশে, তারপর আইসক্রিম তৈরির কারখানা, এই কারখানাগুলোর পাশে যদি আমরা বরফের কারখানা দিই, তাহলে সেটা কিন্তু অবশ্যই ব্যবসাটা খুব ভালো চলবে। তাই আমরা এখানে বলতে পারি যে পণ্যের ধারণা থেকে আমার এই বরফ কারখানার যে ব্যবসাটা, সেই ব্যবসার ধারণাটা আমরা পেতে পারি। তারপর চলে যাচ্ছি 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নে বলা হচ্ছে জনাব আমিন তার এলাকার নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জনাব আমিনের সিদ্ধান্তটি কোন পরিবেশের সাথে জড়িত? সে কি করলো, নিম্ন আয়ের যারা মানুষ তাদের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা দোকান দিলেন। তাহলে এর মাধ্যমে আমরা কোন পরিবেশের মিল পাচ্ছি? এর মাধ্যমে আমরা অর্থনৈতিক পরিবেশের একটা মিল পাচ্ছি। কারণ দেখো, এখানে বলা হয়েছে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান। নিম্ন আয়ের মানুষের মধ্যে যে আয়টা আছে, এই আয়টা কিন্তু অর্থনৈতিক পরিবেশের একটা উপাদান। তাই আমরা বলতে পারি এখানে অর্থনৈতিক পরিবেশটা জড়িত। চলে যাচ্ছি 17 নং প্রশ্নে। ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করে কোনটি নির্বাচনের ওপর? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের ম্যাক্সিমাম ব্যবসার সাফল্য নির্ভর করে প্রকল্প নির্বাচনের ওপর, অর্থাৎ কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করব, কোন প্রকল্প আমাদের জন্য লাভজনক বেশি হবে বা সফলতার কারণ হবে, এটা যদি আমরা আগে থেকে নির্ধারণ করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যবসার সাফল্যটাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। যেমন মনে করো, তোমার কাছে 2টা প্রকল্প আছে ব্যবসা করার জন্য। একটা হচ্ছে তুমি চাইলে একটা পার্লার দিতে পারো, অথবা চাইলে একটা মুদি দোকান দিতে পারো। তাহলে তুমি সবকিছু চিন্তা করে দেখলে যে মুদি দোকান দেওয়াই ভালো, কারণ মুদি দোকানে যে সকল প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আর পার্লার কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় নয়। এটা শখের বশে সাধারণত অনেকে পার্লারে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকে। তাহলে তুমি যদি এই প্রকল্প নির্বাচনটা সঠিকভাবে করতে পারো, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু সাফল্য লাভ করতে পারবে। 18 নং প্রশ্ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়নের পর্যায় কয়টি? আমরা যখন ব্যবসায় পরিকল্পনা করি, এক্ষেত্রে ধাপ কয়টি? পর্যায় বলতে বোঝানো হয়েছে ধাপ কয়টি। আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখেছি ব্যবসা পরিকল্পনা প্রণয়নের ধাপ হচ্ছে 3টি। প্রথমে হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করতে হবে, তারপর সেই প্রকল্প ধারণাটা মূল্যায়ন করে প্রকল্পটা তৈরি করতে হবে বা প্রকল্পটা নির্বাচন করতে হবে, এবং 3rd নাম্বার হচ্ছে প্রতিবেদন তৈরি করতে হবে। এই হচ্ছে 3টি ধাপ। তারপর চলে যাচ্ছি 19 নং প্রশ্নে।
19 নং প্রশ্নে বলা হচ্ছে ব্যবসার সাফল্য অনেকাংশে কিসের ওপর নির্ভর করে। আমরা কিন্তু এটা অলরেডি একবার পড়েছি, সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। সঠিক প্রকল্প নির্বাচন করতে পারার ওপর ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করে। এরপর চলে যাচ্ছি 20 নং প্রশ্ন, প্রকল্প নির্বাচন কিসের ওপর নির্ভর করে। প্রকল্প নির্বাচন আমরা মাত্র দেখলাম যে ব্যবসার সাফল্য কিসের ওপর নির্ভর করে, প্রকল্প নির্বাচনের উপর। এখন আমরা দেখি প্রকল্প নির্বাচনটা আবার কিসের ওপর নির্ভর করে। প্রকল্পের নির্বাচনটা নির্ভর করে চাহিদার ওপর, অর্থাৎ কোন প্রকল্পের চাহিদা বাজারে বেশি এটার ওপরেই কিন্তু নির্ভর করে সেই প্রকল্পটা আদৌ লাভজনক হবে কি হবে না। তারপর চলে যাচ্ছি 21 নং প্রশ্ন, কিভাবে প্রকল্পের সূচনা হয়। আমরা কিভাবে একটা প্রকল্পের সূচনা করতে পারি। হ্যাঁ, একটা প্রকল্পের সূচনা বলতে বোঝানো হয়েছে শুরু। কিভাবে আমরা একটা প্রকল্পের ধারণা পেতে পারি বা কিভাবে একটা প্রকল্পের সূচনা করতে পারি। আমরা মাত্রই দেখেছি যে একটা প্রকল্প শুরু হয় বাজারে সেই প্রকল্পটা বা বাজারে সেই প্রকল্পের পণ্য সম্পর্কে কি চাহিদা আছে সেটার ওপর। যেমন আমরা যদি বলি বাজারে এখন বর্তমানে বিভিন্ন ধরনের খাবারের যে চাহিদা সেটাই কিন্তু সবচেয়ে বেশি, অন্যান্য জিনিসপত্রের চেয়ে খাবার, রেস্টুরেন্ট, ব্যবসা এগুলোর চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি এই চাহিদাগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু প্রকল্প নির্ধারণ করতে পারবো। তারপর চলে যাচ্ছি 22 নং প্রশ্ন। 22 নং প্রশ্নে বলা হচ্ছে সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে। সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কি বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের মূলধন বিনিয়োগের প্রস্তাবকে আমরা বলে থাকি প্রকল্প। 23 নং প্রশ্ন, ব্যবসায় প্রকল্প প্রণয়নের দ্বিতীয় ধাপ কোনটি। ব্যবসায় প্রকল্প প্রণয়নের, অর্থাৎ ব্যবসায় আমরা প্রকল্প প্রণয়ন করছি বা নির্ধারণ করছি, ধারণা করছি, তার দ্বিতীয় ধাপ কি। দ্বিতীয় ধাপ কিন্তু আমি অলরেডি বলেছি, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রকল্প ধারণা মূল্যায়ন করা অথবা প্রকল্প ধারণা নির্বাচন করা। মূল্যায়ন করে তারপর সেটাকে নির্বাচন করতে হবে। এরপর চলে যাচ্ছি 24 নং প্রশ্ন। 24 নং প্রশ্নে বলা হচ্ছে ব্যবসার সাফল্যের পূর্ব শর্ত কি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবসায় সাফল্যের পূর্ব শর্ত কি। সঠিক পণ্য চিহ্নিতকরণ এবং সুষ্ঠু প্রকল্প প্রণয়ন। তুমি প্রথমে কি পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছ সেটা প্রথমে চিহ্নিত করতে হবে এবং তারপর সেই পণ্যটা তুমি কোন প্রকল্পের আওতায় বা কোন প্রকল্পের মাধ্যমে করতে পারো সেটাকে নির্ধারণ করতে হবে। তাহলে এই পণ্য এবং প্রকল্প নির্ধারণ করা যদি সঠিক হয় তাহলেই তোমার ব্যবসায় সাফল্য তুমি ধরে রাখতে পারবে। তারপর চলে যাচ্ছি 25 নং প্রশ্ন, কোনটি প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে। কোনটি প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে। পরিকল্পনা, বুদ্ধি, নিজের মেধা, সৃজনশীলতা। দেখো, একটা প্রকল্প ধারণা সৃষ্টিতে সাহায্য করে সৃজনশীলতা। একজন ব্যক্তির সৃজনশীলতা ঠিক যত বেশি তত বেশি কিন্তু সে তার প্রকল্পগুলোকে আরও নতুনভাবে উপস্থাপন করতে পারবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখি। রবিউলদের একটি শাকসবজির বাগান রয়েছে। তাজা ও প্রাকৃতিক সারের তৈরি শাকসবজির ব্যাপক চাহিদা দেখে সে শহরে শাকসবজির একটি দোকান দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার 26 নং প্রশ্নে বলা হচ্ছে রবিউল ব্যবসার প্রকল্প প্রণয়নের কোন ধাপ অনুসরণ করেছেন। দেখো, এখানে বলা হয়েছে যে তার কাছে একটা শাকসবজির বাগান আছে, তো যেহেতু বাজারে শাকসবজির চাহিদা অনেক বেশি তাই সে তার এই একটা শাকসবজির দোকান দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে শাকসবজিগুলো তার বাগান থেকেই সে পেতে পারে। আচ্ছা, তাহলে এই যে একটা শাকসবজির দোকান দেওয়ার সিদ্ধান্ত নিল, এক্ষেত্রে কোন ধাপ অনুসরণ হয়েছে। এক্ষেত্রে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয়েছে, অর্থাৎ সে জাস্ট একটা প্রকল্প নির্ধারণ করলো যে এরকম একটা প্রকল্প বা এরকম একটা ব্যবসা কিন্তু আমরা দিতে পারি। জাস্ট একটা ধারণা সম্পর্কে সে আইডিয়া করলো।
এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর 27 নং প্রশ্নে বলা হচ্ছে রবিউলের চালু করতে চাওয়া ব্যবসাটি পচনশীল পণ্যের ব্যবসায়, আইনি জটিলতা মুক্ত ব্যবসায়, অংশীদারি ব্যবসায়। দেখো এখানে কিন্তু অংশীদারিত্বের কোনো কথা বলা হয়নি, তবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পচনশীল পণ্যের ব্যবসায়। শাকসবজি খুবই দ্রুত পচনশীল একটা পণ্য। তারপর বলা হচ্ছে আইনি জটিলতা মুক্ত ব্যবসায়। কেন? কারণ তার নিজস্ব শাকসবজির বাগান থেকেই সে শাকসবজি তুলে তার দোকানে বিক্রি করছে। তাহলে এখানে কিন্তু আইনি কোনো ঝামেলা নেই, আইনি কোনো কিছুই নেই। তার নিজস্ব বাগান, নিজস্ব দোকান, সব কিছু তার নিজস্ব, তাই আইনি কোনো জটিলতা ঝামেলা কোনো কিছুই এখানে নেই। তাহলে এখানে উত্তরটা হচ্ছে প্রথম দুইটি অপশন। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।